প্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। চ্যানেল এস এর নিয়মিত আয়োজন সচেতন বাংলাদেশ অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি আমি তাহিয়া হোসেন। আজকে আমাদের আলোচনার বিষয় স্বাস্থ্য অধিকার সম্পর্কে পরিকল্পনা ও করণীয়। আর এ বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব আরেফিন অমল ইসলাম, নুরা হেলথ কান্ট্রি ডাইরেক্টর অফ বাংলাদেশ। কথা বলবো আলোচকের সাথে। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাই, আমাদের স্বাস্থ্য খাতে যে ব্যবস্থাপনা সেটা কতটুকু সন্তুষ্টজনক? আপনার কাছে কি মনে হয় একজন এক্সপার্ট হিসেবে? অনেক ধন্যবাদ এই প্রশ্নটার জন্য। স্বাস্থ্যখাতে আমাদের এই 5 দশকের কিছু বেশি সময় আমাদের কিন্তু অনেক অর্জন হয়েছে। আমরা যদিও অনেক ক্রিটিক আমাদেরকে প্যারাডক্স অফ ডেভেলপমেন্ট হিসেবে ক্রিটিসাইজ করে, কিন্তু বাস্তবতা হলো যে আমরা কিন্তু আমাদের লাইফ এক্সপেক্টেন্সি বাড়াতে পেরেছি। 71 সালে যেটা 50 ছিল সেখান থেকে 72-এ এসেছে, এবং সেটা অফকোর্স আমাদের সোশিও ইকোনমিক এবং হেলথ ডেভেলপমেন্টের একটা ট্যাঞ্জিবল ইন্ডিকেটর হিসেবে আমরা দেখতে পারি। আমাদের ইমিউনাইজেশনে আমাদের অভূতপূর্ব সাফল্য অর্জন করেছি। আমরা ডায়রিয়া কন্ট্রোলে যে সাফল্য আমাদের অর্জিত হয়েছে সেটা বিশ্বের কাছে একটা রোল মডেল হিসেবে চিহ্নিত হয়েছে। মাতৃমৃত্যুতে আমরা অনেক অগ্রগতি করেছি, যদিও এখানে অনেক কিছু আমাদের সুযোগ আছে করার। আমরা যদি বিগত সময়ের উদাহরণ দিই, কোভিডের সময়েও আমরা সেখানে কিন্তু আমরা দেখি যে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর তুলনাতে কিন্তু আমাদের দেশে ক্যাজুয়ালিটিটা কম হয়েছে, এবং এটা অফকোর্স আমরা সাফল্যের মাইল ফলক হিসেবে আমরা এটা নিতেই পারি। চ্যালেঞ্জের কথা বললেন, অবশ্যই আমাদের কিছু চ্যালেঞ্জ আছে অর্জনের পাশাপাশি। আমরা এখনো পর্যন্ত ঠিক সবগুলো, আমরা যদিও দেখেন মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল কিন্তু আমরা সময়ের আগে অর্জন করেছিলাম চাইল্ড হেলথের ক্ষেত্রে, ম্যাটার্নাল হেলথের ক্ষেত্রে আমরা পিছিয়ে ছিলাম, এটা এখনও পিছিয়ে আছি। কিন্তু সামগ্রিকভাবে যে চ্যালেঞ্জগুলো আমাদের সামনে আসে সেটা হলো যে আমাদের দেশে আমরা যেটাকে বলি আউট অফ পকেট এক্সপেন্ডিচার, মানে আমরা যদি হাসপাতালে কোনো রুগীকে নিয়ে যাই, আমার কোনো পরিবারের সদস্যকে, তাহলে যে খরচটা আমার উপরে এসে পড়ে সেইটা আমাদের যে পরিমাণ সেটা কিন্তু বিশ্বের অনেক দেশের চাইতে তুলনায় অনেক অনেক বেশি। যেমন আমাদের 72 WHO স্ট্যাটিস্টিক অনুযায়ী 2022-এ 72.5% এটা, সেটা অনেক হিউজ। আমরা এটা কমাতে চাই। আমাদের স্বাস্থ্যক্ষেত্রে যে বরাদ্দ সেটাও কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড লেভেলে না, আমাদের 0.1%-এর নিচে আমাদের জিডিপির বরাদ্দটা আছে স্বাস্থ্য খাতে, সেটা অ্যাটলিস্ট আমাদের 2% হওয়া দরকার। এবং আমাদের সাধারণভাবে স্বাস্থ্য ব্যবস্থার প্রতি যে স্যাটিসফ্যাকশনটা সেটা কিন্তু আমরা এখনও রিচ করতে পারিনি। সুতরাং চ্যালেঞ্জ আমাদের আছে, বাট এটা নিয়ে আমরা কাজ করছি। আমাদের লক্ষ্য যে চ্যালেঞ্জগুলো যাতে ভবিষ্যতে আমরা উতরে যেতে পারি। চ্যালেঞ্জ তো থাকবেই, তবে স্বাস্থ্য খাতে সংস্কার বিষয় যেহেতু বলছিলেন, এ বিষয়ে আমাদের সরকার কিন্তু উদ্যোগ নিয়েছে। অবশ্যই। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন এবং আপনার কি মনে হয় যে কি কি পদক্ষেপ নেওয়া উচিত? প্রথম কথা হলো যে এই সংস্কারটা কিন্তু আসলেও এটা অনেক আগেই ডিউ ছিল, বাট এটা আমি যে উদ্যোগটা যেটা সরকারের পক্ষ থেকে নিয়েছে, আমি এটাকে অবশ্যই একটা ভালো উদ্যোগ হিসেবে দেখি, একটা নভেল ইন্টারভেনশন আমি হিসেবে দেখছি। এবং উদ্দেশ্যটা হলো আমি যে চ্যালেঞ্জগুলোর কথা বললাম এই চ্যালেঞ্জগুলো কমানো কিন্তু, এবং এই যে স্বাস্থ্য সেবাটা যাতে অ্যাফোর্ডেবল হয়, অ্যাক্সেসিবল হয়, সাধারণ মানুষ যারা প্রান্তিক মানুষ তারা যেন স্বাস্থ্য সেবা নিতে পারে, উদ্দেশ্য কিন্তু এইটাই। এবং এইটা করতে গেলে নিশ্চিতভাবে আমি যে চ্যালেঞ্জগুলোর কথা বললাম সেগুলো কিন্তু যুক্ত করতে হবে। এবং তার চেয়ে তো আরও যে জিনিসটা আমাদের প্রয়োজন হবে, যেটা অবশ্যই যারা বিজ্ঞজনরা এর সাথে জড়িত তারা চিন্তা করবে, যে আমাদের যে হেলথ সার্ভিসের মধ্যে মোটা দাগে আমরা কিন্তু দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো ক্লিনিক্যাল সার্ভিস, একটা হলো যে প্রিভেন্টিভ বা পাবলিক হেলথ সার্ভিস। এই দুটো সমন্বয়টা আরও বেশি হওয়া দরকার। যেমন আমরা কিন্তু শুধুমাত্র ক্লিনিক্যাল হসপিটাল বাড়িয়েই কিন্তু আমরা আমাদের দেশে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারবো না, এবং সেই জন্য যেটা দরকার আমাদের প্রাইমারি হেলথ কেয়ারকে জোরদার করা। সুতরাং আমি মনে করি যে এই যে বিষয়গুলো যেগুলো কিনা স্বাস্থ্য সংস্কারের সাথে, স্বাস্থ্য বিভাগের সংস্কারের সাথে জড়িত, তার মধ্যে এটা একটা অন্যতম বিষয়। তাতে করে হবে কি, আপনি ধরেন একটা জিনিস খেয়াল করেন, আমাদের দেশে যে মেডিকেল কলেজের ছাত্ররা বা যারা ভর্তি হয় অবশ্যই তারা ভালো ছাত্র, তাই না? অবশ্যই। কিন্তু তারা যে পাশ করে ডাক্তার হয় তাদের মধ্যে কতজন আসলে সত্যিকার ডাক্তার হয়ে বের হচ্ছে? কারণটা কি? আমরা যখন ভর্তি পরীক্ষা পরীক্ষা দিয়ে আমরা যখন সিলেকশন করি, সেখানে কি আমরা কোনো মেন্টাল চেক করি মানসিকভাবে তারা আসলেও তারা মানে এই স্বাস্থ্য ডাক্তারি পড়তে আসছে এটা কি একটা টাকা বানানোর মেশিন হিসেবে তারা দেখতে চায়, নাকি তারা একটা ক্যারিয়ার এবং একটা মানব সেবার একটা অনন্য উপায় হিসেবে দেখতে চায়? এই বিষয়গুলো কিন্তু আমরা আমলে নিই না, যার জন্য কিন্তু আমরা ডাক্তার তৈরি হচ্ছে কিন্তু সেই অর্থে কিন্তু মানবিক ডাক্তার আমরা তৈরি করতে পারছি না। আমরা এই বিষয়টা একটা দেখা উচিত। আরও যে জিনিসটা আমার কাছে মনে হয় আরও একটা জিনিস, সেটা হলো একটা যে ডিসেন্ট্রালাইজ করা।
সেবাগুলো সবগুলো ঢাকাতে কিছু কিছু হচ্ছে, কিন্তু আরও ব্যাপকভাবে করা উচিত। এবং ডিস্ট্রিক্ট লেভেলে, উপজেলা লেভেলে যে ম্যানেজার আছে হেলথে, তাদের কিছু ডিসক্রিপশন দেওয়া, তাদের কিছু ক্ষমতায়ন করা, যাতে করে তারা তাদের লোকাল কন্টেক্সট অনুযায়ী সে ব্যবস্থাগুলো নিতে পারে। তার জন্য তাকে একদম সেন্ট্রাল লেভেলের হেলথ মিনিস্ট্রির পর্যন্ত মুখাপেক্ষি হয়ে থাকতে হবে না। একজনের পোস্ট মানে ট্রান্সফার করার জন্য প্রয়োজনে যদি হয়, বা তাকে এমন মনে করেন হার্ড টু রিচ এরিয়াতে কেউ কাজ করছে, তার কি সে সারা জীবনই সেখানে থাকবে? তার ট্রান্সফার কিন্তু হেডকোয়ার্টার থেকে আসতে হয়। কিন্তু যদি লোকাল লেভেলে আমরা এটা যদি ডিসিশনটা দিয়ে দিই তাকে, তাহলে কিন্তু ওনারা এইভাবে কিন্তু রোটেট করতে পারেন, তাই না? একজন হয়তো 6 মাস ওখানে করলেন, আরেকজন গেলেন, তাতে করে যিনি হার্ড টু রিচ এরিয়াতে এখন আছেন উনি কিন্তু এটা ফিল করবেন যে না, 2 দিন পরে আমি তো আবার ভালো জায়গায় আসবো পোস্টিং। এতে তো মোটিভেশনও বাড়ে, তাই না? এবং সেবা দেওয়ার মানসিকতাও আরও ভালো হয়। এই প্রকারান্তরে কিন্তু মানুষও মানবিক সেবাটা পেতে পারে। আচ্ছা, মানবিক ডক্টর হওয়ার কথা যে বলছিলেন, যে স্টুডেন্টদেরকে এটা চেক করা উচিত তাদের অ্যাডমিশনের সময়, এটা কিভাবে পসিবল? আপনি পদক্ষেপগুলোর কথা বলছিলেন, কিন্তু সেটা আমার কাছে কিভাবে নজর দেবে? অবশ্যই এটা একটা ডেফিনেটলি একটা ইস্যু। আমরা যখন পরীক্ষা নিই তাহলে আমরা শুধু তাদের নলেজটা নিই, তাই না? যে নলেজ কতটুকু আছে, কিন্তু তার সাথে কিন্তু তার মেন্টাল কন্ডিশন, তার মোটিভেশন, এগুলো কোনো সাইকিয়াট্রিস্টকে দিয়েও কিন্তু আমরা চেক করাতে পারি। বিসিএস এ যখন ফাইনাল এক্সাম হয় তখন কিন্তু একজন সাইকোলজি গেস করার জন্য কিন্তু একজন থাকেন ভাইভা বোর্ডে। তিনি কিন্তু দেখেন যে এই যাকে আমরা সরকারি পদমর্যাদা দিচ্ছি, ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার বলছি, সেই পদটা দায়িত্বটা নেওয়ার মতো উপযুক্ত আছে কিনা, মেন্টাল স্টেটটা তার ঠিক আছে কিনা, সেটা যদি সম্ভব হয় তাহলে হয়তো বা এখানেও সম্ভব আমার কাছে মনে হয়। আচ্ছা, এই বিষয়ে একটু আসি। বিসিএস পরীক্ষায় যেটা হয় ওখানে কিন্তু অনেকগুলো স্টেপ থাকে। প্রথমে প্রিলিমিনারি, তারপরে ফাইনাল, তারপরে ভাইভা, অনেক স্টেপ থাকে। কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টে যেটা হয় তখন কিন্তু এতগুলো স্টেপ ফলো করা যায় না, করা হয় না। এটা আমি জানি, সেটা করা হয় না, কিন্তু আমার মনে হয় যে এটা করা প্রয়োজন। কেন এখন যেটা হয়েছে যে আমাদের দেশে, আমি যদি বলেন যে স্বাস্থ্যটা পণ্য হিসেবে চিহ্নিত হচ্ছে কিনা, হচ্ছে, তো সেটা তো হওয়া উচিত না। হ্যাঁ, হতেই পারে প্রাইভেট সেক্টর অবশ্যই ফ্লারিশ করবে, প্রাইভেট সেক্টর থাকতে পারে, যাদের অ্যাবিলিটি আছে তার প্রাইভেট সেক্টর যেতেই পারে। কিন্তু সরকারিভাবে যারা আমরা কাজ করছি, মানে যারা সরকারে আছেন, তাদের তো ওই সেবার মানসিকতা থাকতে হবে। এবং আসলে মোটিভেটেড কিনা, আমি আসলে ডাক্তার হতে চাই কিনা, এটাই আসলে প্রথমেই দেখে নেওয়া উচিত। হয়তোবা আমি জানি না এখন সম্ভব না, হয়তো ভবিষ্যতে আমরা যদি চিন্তা করি হয়তোবা সম্ভব হতে পারে। আচ্ছা, এবার একটু ডিফারেন্ট প্রসঙ্গে আসি। Sure. এই স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর জন্য আমাদের কি কি করা উচিত জাতীয়ভাবে? অবশ্যই স্বাস্থ্য সচেতনতা, আমরা দেখেন আমাদের যে কোনো স্বাস্থ্য গোল আমরা যদি অর্জন করতে চাই, যেটা আমি প্রথমে বলছিলাম যে আমাদের মোটা দাগে ক্লিনিক্যাল সার্ভিস আছে, হেলথ সার্ভিস আছে, দেন প্রিভেন্টিভ আছে। সচেতনতা কিন্তু ক্লিনিক্যাল সার্ভিস দিয়ে আপনি বাড়াতে পারবেন না, তাই না? তার জন্য কি হবে? তার জন্য মানুষকে কমিউনিকেট করতে হবে, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য সচেতনতা কিন্তু আমরা যে অর্জনগুলোর কথা আমি কিছুক্ষণ আগে বললাম, ভ্যাকসিনেশনের ক্ষেত্রে, ইমিউনাইজেশনের ক্ষেত্রে, তারপরে চাইল্ড মর্টালিটির ক্ষেত্রে, ডায়রিয়া কমব্যাটের ক্ষেত্রে, ইনফেকশাস ডিজিজ যেমন কোভিডের ক্ষেত্রে, এখানে কোন বিষয়টা গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করেছে? সচেতনতা। আমরা যখন তাদেরকে, মানুষকে সচেতন করতে পেরেছি, তখনই কিন্তু তাদের অংশগ্রহণটা ভালো হয়েছে, এবং তারা নিজেরা, যেমন আমরা হেলথ ফর অল বলি না, একটা স্লোগান, সবার জন্য স্বাস্থ্য। তার মানে কি প্রতি বাড়ি বাড়িতে বা প্রতি মহল্লা কি হাসপাতাল হবে? না, বরঞ্চ প্রতিটা মানুষ তাদের স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হবে। স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় যা সে জানবে, কোনটা ভালো কোনটা খারাপ। আমাদের দেশে কিন্তু অনেক সংস্কার, কুসংস্কার অনেক কিছু আছে, তার মধ্যে দিয়ে আমরা বেড়ে উঠি। তো সেখান থেকে সাধারণ মানুষের ক্ষেত্রে কোন আচরণটা তার স্বাস্থ্যের জন্য সহায়ক, এটা কিন্তু তার বেছে নেওয়াটা ডিফিকাল্ট হয়, তাই না? সুতরাং সচেতনতা, এবং এইখানে আমাদের যদি একটা রাইটফুল আমরা মানে উদ্যোগ গ্রহণ করি সামগ্রিকভাবে, যেটা নিয়ে আমরা কথা বলতে পারি, সেইটা কিন্তু খুবই প্রয়োজন। মানুষকে সচেতন করাটা মূল বিষয়, এবং সচেতন করলে যেটা হবে, মানুষ কিন্তু ওই যে আমরা আউট অফ পকেট এক্সপেন্ডিচার যেটা বলছিলাম এত হয়, সেটাও কিন্তু রিডিউস করতে পারবে। কারণ আমি যদি সচেতন হই, তাহলে আমি প্রিভেন্টিভ মেজারটা নিলে হবে কি, আমার রোগ থেকে আমি বিরত থাকবো। রোগ না হলে আমার তো খরচও নেই। হ্যাঁ, তার মানে এই না যে সব রোগই প্রিভেনশন করলেই হবে না, ব্যাপারটা তা না। কিন্তু মোটা দাগে কিন্তু আমরা অনেক বার্ডেনটা কমাতে পারি, কস্টটা কিন্তু রিডিউস করতে পারি। বলা হয় যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। এই বিষয়ে আমরা কথা বলবো, তবে একটা বিরতির পর। দর্শক, নিয়ে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। আপনারা কোথাও যাবেন না, আপনারা দেখছেন চ্যানেল এস এর নিয়মিত আয়োজন সচেতন বাংলাদেশ। প্রিয় দর্শক, ফিরে এলাম একটি বিরতির পর। আমরা আলোচনা করছিলাম স্বাস্থ্য অধিকার সচেতনতায় আমাদের পরিকল্পনা ও করণীয়। কথা বলছিলাম আলোচকের সাথে। ফিরে যাব আলোচনায়। যেটা বলছিলাম, এই যে স্বাস্থ্য বিষয়ক
যে পদক্ষেপগুলো, এই পদক্ষেপগুলো সম্পর্কে আপনার ধারণা কি এবং সরকারের যে পদক্ষেপগুলো এটা নিয়ে আপনার মন্তব্য কি জানতে চাই? প্রথম কথা হলো যে আমরা যতটুকু বুঝি সেটা হলো যে স্বাস্থ্য সংস্কারটা যেটা হতো এটা একটা সময়ের প্রয়োজন ছিল এবং সেক্ষেত্রে সরকার উদ্যোগী হয়েছে। এটা শুধু উদ্যোগটা কাগজে কলমে থাকলেই হবে না, প্রস্তাবনাগুলো কাগজে কলমে থাকলে তো হবে না, সেটা বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন করবে কারা? আমরা করবো, তাই না? আমরা মানে যারা আমরা স্বাস্থ্য খাতে কাজ করি, আমরা প্রিভেন্টিভ হোক বা ক্লিনিশিয়ান যেটাই হোক না কেন। তো সেখানে আমার এই জিনিসটা বড় দরকার যে কতগুলো কিন্তু বিষয় আনা দরকার যে কেন একজন ডাক্তার তার কর্মক্ষেত্রে থাকে না, কেন? সেটা যেমন কেন, এটা যে একটা বড় একটা আমাদের কিন্তু জাতীয় উত্তরটা কি জানা আছে? বিতর্ক উত্তরটা হওয়া জানা উচিত। নেই। হ্যাঁ, উত্তর জানা আছে বা জানা নেই, সবই আছে, কিছুটা জানা কিছুটা না জানা। কিন্তু একটা জিনিস তো এটা সত্য যে আপনি যদি দেখেন যে স্বাস্থ্য বিভাগে বা স্বাস্থ্য মন্ত্রণালয়ে যারা কর্মকর্তা কর্মচারী, তাদের যে সুযোগ সুবিধাটা সেটা কিন্তু অন্যান্য ক্যাডার থেকে ডিফারেন্ট, অন্যান্য ক্যাডার থেকে বঞ্চ, তারা কিন্তু অনেক কম কিছু পায়। হতে পারে তারা টেকনিক্যাল, তার জন্য তাদের হয়তো প্র্যাকটিস করতে পারে, তারা আরেকটা সোর্স অফ ইনকাম আছে, এটা তো তাহলে রিকগনাইজ। তাহলে সরকার যদি এটা রিকগনাইজই করে তাহলে সেখানে তো আর মানে তাকে সেখানে কন্ট্রোল করার কোনো সুযোগ নেই যে সে ওই খাত থেকে বেশি ইনকাম করবে অথবা আমি ওকে বেতন ভাতা কম দেবো, ব্যাপারটা এই। কিংবা প্রমোশনের ক্ষেত্রে, অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে এটা কিন্তু ডিসপ্যারিটি আমাদের আছে, এটা বলার অপেক্ষা রাখে না। এই যে ডিসক্রিপেন্সিগুলো আছে আমার মনে হয় এগুলো দূর করা উচিত। তাহলে যেটা হবে যে একইভাবে যে অ্যাডমিন ক্যাডারে যিনি আছেন তার মানে কাউন্টার পার্ট যিনি হেলথে আছেন তিনিও কিন্তু সমভাবে কিন্তু মোটিভেটেড ফিল করবেন। সেইটা আমাদের ল্যাকিং, এটা কিন্তু আমাদের দেখা দরকার। এবার একটু এসডিজির প্রসঙ্গে আসি। সামগ্রিকভাবে স্বাস্থ্য সচেতনতা কতটুকু অ্যাচিভ করা যাচ্ছে এবং কতটুকু সন্তোষজনক সেটা? আপনি যদি বলেন আমাকে অনেস্টলি, আমার কাছে মনে হয় যে এই ব্যাপারে আমাদের অনেক কাজ করার সুযোগ আছে। সাধারণভাবে স্বাস্থ্য সচেতনতা আমাদের কাছে লিটারেসির মতোই, মানে বিশেষ করে স্বাস্থ্য শিক্ষা বিষয়ক যে লিটারেসি বলি, যেটা আমরা স্বাস্থ্য শিক্ষা বিষয়ক যে জ্ঞান, সেটা কিন্তু আমাদের দেশে অনেক কম আছে আমাদের। এবং স্বাস্থ্য সচেতনতা ইদানিংকালে বাড়ছে। আমরা আমরা দেখছি যে মানুষজন অনেক মিডিয়া, সোশ্যাল মিডিয়া থেকে জানছে, তারা উৎসুকী হচ্ছে জানার জন্য, সেটা ঠিক আছে। কিন্তু এই সোশ্যাল মিডিয়ার ভিড়ে কোনটা ঠিক কোনটা বেঠিক এটা বোঝানোর জন্য একটা চ্যালেঞ্জ কিন্তু সিচুয়েশনে মানুষ পড়ে এবং অনেক সময় হয়তো সে হয়তো ভুল ইনফরমেশনটা নিয়েই সেখান থেকে বেরিয়ে যায় এবং অনেক উদাহরণ আছে দেওয়া যেতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় যে স্বাস্থ্য সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে যে আমি আমি যে কনসেপ্টটা বললাম যে হেলথ ফর অল, সেটার মূল বিষয়টা হলো আপনি আপনার নিজের স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হবেন, এই সুযোগটা নেবেন যাতে করে আপনার স্বাস্থ্যের রক্ষার ব্যাপারে আপনি প্রথম। এখন আমি যদি একজন পেশেন্ট চিন্তা করি বা একটা পরিবারের সদস্য চিন্তা করি, তাহলে সেই পরিবারটা যদি সচেতন হয় স্বাস্থ্যের ব্যাপারে, তাহলে কিন্তু সে প্রথমেই যাবে, সে চিকিৎসা করাতে যাবে, ডাক্তারের পরামর্শ নেবে, যেটাকে আমরা বলি আর্লি ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট। তো আর্লি ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট যদি হয় তাহলে কিন্তু অনেক কনসিকুয়েন্সেস অ্যাভয়েড করা যায়। যেমন তাকে যদি আমি যদি রোগটা পুষে রাখি, আপনারা সবাই জানি যে সেটা আমাদের অনেক ধীরে কমপ্লিকেশন ধীরে হতে আরো পারে, বাড়তে থাকবে। থাকবে। সেটা যখন ট্রিটমেন্টে যাব তখন কিন্তু আমরা ডাক্তার বলে যে অনেক দেরি করে আসছেন, অনেক দেরি অনেক করে হয় না ফেলেছেন। ব্যাপারটা, অনেক দেরি করে আসছেন, তখন যে কষ্টটা হবে সেটা কিন্তু আনবিয়ারেবল হয়ে যায়। সুতরাং প্রাইমারি যদি আমরা বলি যে প্রথম শর্তটাই হওয়া উচিত সচেতনতা। এবং স্বাস্থ্য সচেতনতার সাথে আমি বলবো যে শুধুমাত্র মানে আমি যখন বলি স্বাস্থ্য সচেতনতা কিন্তু সবার জন্যই প্রযোজ্য। এবং আমি যদি ফ্যামিলি আমাদের যদি ইউনিট ধরি, আমাদের জাতীয়ভাবে ইউনিটটা ধরি ফ্যামিলি, তাহলে পরিবারের লোকজনের সবারই কিন্তু স্বাস্থ্য বিষয়ক সচেতন হওয়া উচিত। এবং যেটাকে আমরা বলছি যে হেলথ এডুকেশন, স্বাস্থ্য শিক্ষা, সেই শিক্ষায় শিক্ষিত হওয়া উচিত। নুরা হেলথের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং কতটুকু কার্যকর সেটা? নুরা হেলথের পক্ষ থেকে আমরা যেটা করছি সরকারের সাথে, বিশেষ করে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের সাথে, তার দুটো ইমপ্লিমেন্টিং এজেন্সি আছে, আপনারা জানেন, ডিজি হেলথ এবং ডিজি ফ্যামিলি প্ল্যানিং, তার দুটোর সাথে আমরা কাজ করি এখন। তো আমাদের মূল কাজটা হলো যে আমরা এই যে সচেতনতার জায়গাতে কাজ করছি, আমরা পরিবারের সদস্য যারা কিনা রোগীর সাথে হাসপাতালে থাকে তাদেরকে আমরা হেলথ এডুকেশন দিচ্ছি থ্রু দ্য নার্সেস। মানে আমরা নার্সদেরকে ট্রেনিং করি, নার্সরা তাদের সেশনটা নেয়, হেলথ এডুকেশন সেশন। এবং হেলথ এডুকেশন সেশন নেওয়ার পরেও তারা যখন বাড়িতে যায়, মানে হসপিটাল, ওই সেশনের পরেই তাদেরকে একটা মোবাইল ফোনে ফোন করতে বলা হয়। এবং তারপরে যখন তারা বাড়িতে যায় সেই মোবাইল ফোনের মাধ্যমে, মানে মেসেজের মাধ্যমে তারা হেলথ মেসেজগুলো পেতে থাকে এবং এটা অনেক দিন পর্যন্ত চলে বিনা পয়সায়। সুতরাং এইটা আমরা দেখছি, আমরা গত 2022 সালের মাঝামাঝি থেকে আমরা এই কাজটা করছি হাসপাতালগুলোতে। এখন আমরা 395টা হাসপাতালে কাজ করি এবং সেটা ডিস্ট্রিক্ট হসপিটাল, উপজেলা হেলথ কমপ্লেক্স,
তারপরে মেডিকেল কলেজ হসপিটালগুলোতেও আছে আমাদের এই কার্যক্রমটা। এখানে আমরা দেখছি যে এটা একটা নিড, এটা সবাই বলছে যে এটা আসলেই নিড ছিল, যেটা আমরা হয়তো সহায়তা করছি গভর্নমেন্টকে এই কাজে। কাজটা কিন্তু গভর্নমেন্টের দ্বারাই পরিচালিত হচ্ছে, আমরা গভর্নমেন্টকে সহায়তা করছি, টেকনিক্যাল সাপোর্টটা দিচ্ছি যাতে এই কাজটা ঠিক মতো হয়, মনিটর হয়, ইমপ্রুভ করে এবং এক্সপ্যান্ড করে অন্য জায়গাতে। তো আমার কাছে মনে হয় যে এই ফ্যামিলি মেম্বার এডুকেশন, যেটাকে আমরা কেয়ার গিভার এডুকেশন বলছি বা কেয়ার কম্প্যানিয়ন প্রোগ্রাম বলছি, সেইটা আমাদের স্বাস্থ্য বিষয়ক যে গোলগুলো আছে, যে লক্ষ্যগুলো আছে, সেগুলো অর্জনে আমাদের প্রভূত সহায়তা করবে। কেননা একজন পরিবারের যদি সদস্যরা তারা জানে যে অসুস্থ হলে, যেমন আমি যদি এক্সাম্পল দিই, শিশু, নবজাতক শিশু, তো শিশুর ডেঞ্জার সাইনগুলো কি কি দেখলে সে বুঝবে যে না, এখন শিশুকে বাসা রাখা যাবে না, হাসপাতালে নিতে হবে। তো এই যে ছোট জিনিসগুলো আমরা যদি শিখে যাই, যেমন ধরেন বার্পিং, যেটাকে শিশুকে দুধ খাওয়ানোর পরে, বুকের দুধ, মায়ের বুকের দুধ খাওয়ানোর পরে শিশুকে একটু ঘাড়ে তুলে বা পিঠের মধ্যে চাপড় দিয়ে তার গ্যাসটা বের করে দেওয়া, ছোট্ট একটা টেকনিক, কিন্তু অনেকেই জানে না কিন্তু, এবং এটার জন্য কিন্তু শিশু মৃত্যুও হয় অনেক সময়, তারা জানে না, বোঝে না, খাওয়ানোর পরে শুইয়ে দেয়, শিশু হয় কি যে দুধটা গলা দিয়ে এসে তারপর শ্বাসনালীতে চলে যায়, তারপর সেটা সাফোকেশন হয়ে শিশু কিন্তু নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে মারা যেতে পারে। তো এই ছোট কাজগুলো কিন্তু আমরা শিখিয়ে দিতে পারি, এই অপরচুনিটি একটা আছে। এবং ফ্যামিলি মেম্বাররা যদি আপনার শিক্ষিত হয় এবং কিছু কিছু স্কিল, তাদের দক্ষতা যদি আমরা গড়ে দিতে পারি হাসপাতাল থেকেই, তাহলে এটা কিন্তু সুদূর প্রসারী একটা উপকার করবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে। এবং স্বাস্থ্য ব্যবস্থায় আমরা যেটা চাচ্ছি যে জনগণের অংশগ্রহণ, সেইটা নিশ্চিত হবে। কারণ আমাদের এখন স্বাস্থ্য ব্যবস্থা কে আছে? ডাক্তার, নার্স আর পেশেন্ট, তাই না? এর মধ্যে ফ্যামিলি মেম্বার তো নাই। আমরা চাই সেই ফ্যামিলি মেম্বাররাও এই স্বাস্থ্য ব্যবস্থাতে যুক্ত হবে, যাতে করে একটা কম্প্রিহেন্সিভ একটা হেলথ কেয়ার সিস্টেম আমরা পরিচালিত করতে পারি। স্বাস্থ্য শিক্ষার বিষয় বলছিলেন, মানুষ স্বাস্থ্য শিক্ষাটা পাবে কিভাবে? তারা কি হাসপাতালে ভর্তি হলেই শুধু পাবে, নাকি তাদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হবে? রাইট, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন একটা, যে স্বাস্থ্য শিক্ষা কীভাবে পাবে। দেখেন, আমরা যদি চাই যে সচেতনভাবেই আমাদের দেশের জনগণকে সচেতন করতে, স্বাস্থ্য শিক্ষায় সচেতন করতে চাই, তাহলে কিন্তু এটা একক উদ্যোগে সম্ভব না। এটার জন্য অনেক উদ্যোগ, যেমন বিশেষ করে আমি বলবো মিডিয়ার উদ্যোগ এটা অনেক অনেক বেশি। কারণ এখন অনেক মানুষজন আমরা মিডিয়া নির্ভর কিন্তু, তাই না? প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া, তো সেখানে কিন্তু এই স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতামূলক বার্তাগুলো থাকা উচিত। ক্যাম্পেইন করা যেতে পারে, ক্যাম্পেইন হয় আমাদের দেশে, কিন্তু ক্যাম্পেইনটা এরকম যেন হয় যেন আমাদের যেন দূরবর্তী যারা প্রান্তিক জনগোষ্ঠী, তাদের কাছে যেন আমরা রিচ করতে পারি। তারপরে আমরা যে আমাদের যে স্বাস্থ্য, আমাদের যে কমিউনিটি হেলথ ওয়ার্কার যারা আছে, প্রাইমারি হেলথ কেয়ারের কথা আমি আগেই বলছিলাম, প্রাইমারি হেলথ কেয়ারকে আমরা আরও বেশি কার্যকর করতে পারি, যাতে করে যে স্বাস্থ্য সেবা যারা নিতে আসে, সেখানে যেন এই যে পরিবারের সদস্যদের এডুকেশন, যেটাকে আমরা বলছি কেয়ার কম্পেনিয়ন প্রোগ্রাম, সেটা যেন ইন্টিগ্রাল পার্ট হিসেবে গড়ে ওঠে। তাহলে কিন্তু যেখান থেকেই স্বাস্থ্যসেবা নিক না কেন, সে কিন্তু ওই স্বাস্থ্য বিষয়ক শিক্ষাটা পেয়ে যাবে, তাই না? তাহলে এইটা কিন্তু শুধু এককভাবে কারো উদ্যোগ নিলে হবে না। আমি বলবো না শুধুমাত্র সরকারি উদ্যোগ নিতে পারে, সরকারের পাশাপাশি অন্যান্য যারা অসরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান আছে, এনজিও আছে, কিংবা অন্য যারা সিএসআর, কর্পোরেট যারা কোম্পানি আছে, তাদের যে সিএসআর যে অ্যাক্টিভিটিগুলো আছে, তার মধ্যেও এটা ইনক্লুডেড হওয়া উচিত। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে আপনার কাছ থেকে জেনে খুব ভালো লেগেছে, এবং আপনার এই ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। আপনাদের সচেতন বাংলাদেশ এই চ্যানেলে এসে এই কথা বলার সুযোগটা আমি পেয়েছি, এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো সচেতনতামূলক আলোচনা নিয়ে। সেই প্রত্যাশায় শেষ করছি আজকের অনুষ্ঠান। আল্লাহ হাফেজ।